চলুন আজ একটা শশার রেসিপি শেয়ার করি, যেটা আমার মা ঠাকুমা খুব যত্ন সহকারে তৈরি করতেন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি শশা চিংড়ির রসা। অত্যন্ত লোভনীয়, পুরনো দিনের খুব সহজ একটি রেসিপি। সামান্য ঘরোয়া উপকরণে যেভাবে মা তৈরি করতেন সেভাবেই দেখানোর চেষ্টা করলাম। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। নিয়ে নিয়েছি এখানে আমি 5 থেকে 600 গ্রামের মতো শশা। আমি এই ধরনেরই শশা পেয়েছি বন্ধুরা বাজারে, মানে যে শশা আমরা খাই সেই শশাই নিয়েছি, একটু এই দুটো বড় বড় দেখে নিয়েছি। তবে এই রেসিপিটি আমার মা যখন তৈরি করতেন, খুব যে সেই বড় বড় পাকা ধরনের শশা হয় না, সে ক্ষীরা বলতেন, সেই শশা দিয়ে মা কিন্তু করতেন। আমি যেহেতু এই শশা পেয়েছি, এই শশা দিয়েই কিন্তু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শশাগুলো গোটা অবস্থায় জল দিয়ে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 4 ভাগ করে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঠিক যেইভাবে আমরা আলু পোস্ত বা আলু চচ্চড়ি ওরকম করি, ঠিক সেই রকম সাইজ করে কেটে নিয়েছি। আর যেহেতু এখানে আমি কচি শশা ব্যবহার করেছি বন্ধুরা, তাই মাঝখানের কিন্তু দানার অংশ একেবারেই ফেলিনি। যদি আপনারা ওই যে ক্ষীরা বা ওই পাকা শশাটা যদি আপনারা পান, অবশ্যই মাঝখানের কিন্তু দানার অংশগুলো ফেলে দিতে হবে। এইভাবে শশাটা আমার কাটা হয়ে গেছে। এইবার দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ। বেশ বড় বড় চিংড়ি নিয়েছি। বড় চিংড়ি দিয়েই যে করতে হবে এমন কোনো কথা নেই। আমার কাছে এরকম বড় চিংড়ি আজ ছিল, তাই আমি বড় চিংড়ি দিয়েই করছি। আপনাদের কাছে ছোট বড় মাঝারি যেমন চিংড়ি থাকবে তেমন দিয়েই করতে পারি। চিংড়ি মাছ হলেই হলো, এই আর কি। একটু নুন আর হলুদ চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল বেশ ধোঁয়া ওটা গরম হলে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব সহজ একটা রান্না, একদম সহজভাবে দেখাচ্ছি বন্ধুরা। পুরোটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। টেনে টেনে না দেখে পুরোটা দেখুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার রেসিপি ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই রকম নতুন দিনের পুরনো দিনের বিভিন্ন রকমের রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। আপনারা সঙ্গে থাকলে দেখলেই বুঝতে পারবেন। মাছ কিন্তু একেবারেই খুব কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে চিংড়ি মাছ ভাজতে হয়, এটা তো আপনারা জানেনই। চিংড়ি মাছটা খুব বেশি সময় তো আমার লাগবে না, এই অল্প সময়ের মধ্যে আমি একটা মশলা এখানে রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচেরও কম জিরের গুঁড়ো। চিংড়ি মাছের এই ধরনের রেসিপিতে খুব বেশি মশলা লাগে না বন্ধুরা, খুব সামান্য হাতের কাছে থাকা মশলাই কিন্তু আমি ব্যবহার করব। আর নিয়ে নিচ্ছি, যেহেতু হলুদ ব্যবহার করব না, তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু নিয়ে নিলাম। অবশ্য আমার মা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই দিতেন না। তখনকার দিনে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর অতটা চল ছিল না বললেই চলে। যেহেতু হলুদ দিতেন না, মা ওরকম সাদা সাদাই করতেন, একেবারে সাদা সাদা লাগবে, তাই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এতে কিন্তু রসুন পেঁয়াজ আমি ব্যবহার করছি না, আপনারা তো দেখলেন। একটু জল দিয়ে এটা একটা মশলা এইভাবে রেডি করে নিলাম। এদিকে চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা কিন্তু আমার হয়ে যাচ্ছে। বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু সেই রবার রবার টাইপের শক্ত হয়ে যায়, তাই অল্প একটু এভাবে অল্প সময় উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম বন্ধুরা, এটা তো করতে হয়, আপনারা সবাই জানেন। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে। আপনারা চাইলে বন্ধুরা এখানে কিন্তু একটু ছোট ছোট করে আলু দিতে পারেন।
শসার পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে একটু আলু দেয়া যেতেই পারে। অভাবের সংসারে রেসিপিটা একটু বেশি করে তৈরি করার জন্য আমার মা কিন্তু একটু আলু দিতেন, যাতে করে বেশ তরকারিটা একটু পরিমাণে বেশি হতো, এই আর কি। তার জন্য মা কিন্তু আলু ব্যবহার করতেন। আমি আজকে আর আলু দিচ্ছি না, শুধুই শসা দিয়ে আপনাদের সঙ্গে তৈরি করে শেয়ার করছি। এইবার ফোড়ন গন্ধ বেরিয়ে গেলে যে মশলাটা রেডি করলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। খুব সামান্য তেল মশলায় অত্যন্ত লোভনীয় একটা রেসিপি আমি কিন্তু শেয়ার করছি। শসা তো সবসময়ই আমরা স্যালাড হিসাবে বা পুজোর ফলে এভাবেই আমরা খাই। এর আগেও কিন্তু শসার একটা খুব সুন্দর লোভনীয় রেসিপি আমি শেয়ার করেছিলাম বন্ধুরা। যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে রাখতে ভুলবেন না, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আমাকে অনেক দিন থেকে ভালোবাসা দিচ্ছেন, আমার সঙ্গে থেকে প্রত্যেক দিন আমার রেসিপিগুলো দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, অসংখ্য অনেক অনেক শুভকামনা সব বন্ধুদের জন্য। দেখুন, কথা বলতে বলতে মশলাটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে। খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই। আপনারা যদি একান্ত এইরকম সাদা সাদা ভাবতে একটু হবেই না খেতে চান, এখানে কিন্তু চাইলে আপনারা একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতেই পারেন। আমার মা এটা শিখেছিলেন আমার ঠাকুমার কাছ থেকে। ঠাকুমার রান্নাবান্না সেরকম একটা মনে পড়ে না আমাদের। এবার ঠাকুমার থেকে শিখে মাও কিন্তু প্রায় সময় এই রেসিপিটি তৈরি করতেন। আমরা খেয়েছি, খুব ভালো হয় খেতে বন্ধুরা, একদিন খেয়ে দেখবেন, খুব টেস্টি টেস্টি হয়। মশলা কষা হয়ে গেলে এবার আমি শসাগুলো কিন্তু কেটে রাখা শসা দিয়ে দিলাম। শসা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর যেহেতু এটা একদম কচি শসা, ছোট করে কাটা, খুব বেশি সময় লাগবে না। মশলার সাথে শসাকে কিছুটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারবেন। আমি আজ এখানে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতেই পারেন। তবে আমার মা বলতেন শসার তরকারিতে কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধ ভালো লাগে না। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিলেই বেশ শসা থেকে জল ছাড়তে শুরু করবে। শসার কিন্তু অনেক রকমের রেসিপি আমার মা তৈরি করতেন। আপনারা যদি আপনাদের থেকে ভালোবাসা পাই, অবশ্যই তাহলে আগামী দিন আরও শসার রেসিপি আমি শেয়ার করব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে ছোট একটা কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার রেসিপিটাও অনেক দূর পর্যন্ত অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি। দেখুন, মশলার সাথে শসাও কিন্তু খুব ভালো করে আমার কষা হয়ে গেছে, আর শসাটা অনেকটা নরমও হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি একটু জল। খুব পাতলা পাতলা হবে না, তবে একটু মাখা মাখা টাইপের হবে রেসিপিটা, সেই রকম মতো কিন্তু জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে পুরোপুরি শসা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করে নিতে হবে। আরও 4-5 মিনিট রান্নাটা কিন্তু আমি করে নিয়েছি। শসা এবার খুব সুন্দর করে আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার এই পর্যায়ে যে মাছটা ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটা, সেইটা দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। মাছটা দিয়ে দেওয়ার পর এখানে আর দিয়ে দিচ্ছি আমি, দেখুন, 3টে চেরা কাঁচা লঙ্কা, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, যেহেতু শসার রেসিপি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এটা অপছন্দ থাকলে আপনারা একদম স্কিপ করে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা।
এবার সব কিছু একটু এইভাবে মিশিয়ে আরও 2 মিনিটের মতো রান্নাটা করে নিলেই আমার শসা চিংড়ির রসা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন কিংবা রুটি দিয়েও এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আজকের রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে আমাকে অনেকটা ভালোবাসা দেবেন। দু মিনিট ঢাকা চাপা দিয়ে সুন্দর করে দেখুন রান্নাটা আমি করে নিলাম। কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। রেসিপি কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। যাওয়ার আগে একটা লাইক আর ছোট্ট কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না বন্ধুরা, যেটা দেখে আমি বুঝতে পারি যাতে সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।